আমার মা কখনোই বাড়ির পুরুষদের সাথে খাননি। বাড়ির সব পুরুষের খাওয়া হয়ে গেলে তারপর তিনি খেতে বসতেন। আমি তখন ছোট, বয়স 7 কি 8 হবে। একদিন দুপুরে খাওয়ার পর খেলতে খেলতে রান্নাঘরে গেলাম, গিয়ে দেখলাম মা খাচ্ছে। মায়ের প্লেটে কিছু ভাত আর সবজি ছাড়া কিছুই নেই। ওই ছোট্ট বয়সে আমার মাথায় এলো না আমরা দুপুরে মাংস, ডিম কত কিছু দিয়ে খেলাম, অথচ মা শুধুমাত্র সবজি দিয়ে কেন খাচ্ছে। পরবর্তীতে মাত্র 40 বছর বয়সে অপুষ্টির অভাবে মা মারা যান। আমার বড় বোন যতদিন বাড়িতে ছিল, সেও বাড়ির সবার খাওয়া হয়ে গেলে তারপরেই খাবার খেতে বসতেন। মায়ের মতো তার শরীরেও পুষ্টিকর খাবার জুটত না, ফলে সেও দুর্বল শরীর নিয়েই বেড়ে উঠতে লাগলো। মাত্র 14 বছর বয়সে আপুর বিয়ে হয়ে যায়। আমরা কেউ এই বিয়েতে রাজি ছিলাম না, তবে বাবা জোর করে আপুকে ওই বয়সেই বিয়ে দিয়ে দেয়। বছর ঘুরতে না ঘুরতে তার পেটের সন্তান এলো। মেয়ে বলে এমনিতেই পুষ্টিকর খাবার খেতে পারতো না, এমনকি পেটের সন্তান আসার পর আরো তাকে কম কম খেতে দেওয়া হতো। তার শ্বশুর বাড়ির লোকেরা সবসময় বলতো ওকে কম কম খাবার দিতে হবে, বেশি খেলে পেটের সন্তান বড় হয়ে যাবে, তখন নর্মালে হবে না, সিজার করতে হবে, অনেক খরচ লেগে যাবে। মৃগেল মাছ, শিং মাছ, বোয়াল মাছ, শশা কলা তাকে কিছুই খেতে দেওয়া হতো না, কারণ তারা বলতো সন্তান পেটে থাকা অবস্থায় মৃগেল মাছ খেলে সন্তানের মৃগী রোগ হয়, বোয়াল মাছ খেলে সন্তানের চল বড় হয়, শিং বা শোল মাছ খেলে সন্তান সাপের মতো হবে, শশা খেলে সন্তানের শরীরে দাগ হবে, আর কলা খেলে পেটের মধ্যে ঠান্ডা লেগে যাবে। চন্দ্র বা সূর্য গ্রহণের সময় সারাদিন আপুকে না খাইয়ে রাখা হতো, বলা হতো ওই সময় খাবার খেলে পেটের সন্তানের অমঙ্গল হবে। অর্থাৎ প্রয়োজন মতো খাবার না পেয়ে আমার আপুর অপুষ্ট শরীর আরো দুর্বল হয়ে পড়লো। তারপর তিনি যে সন্তানটা জন্ম দিলেন, সেই সন্তানের ওজন খুবই কম এবং খুবই অসুস্থ ছিল। অনেক চিকিৎসা করেও সন্তানটিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না, শেষ পর্যন্ত মারা গেল। অবশেষে সেই সন্তান মৃত্যুর জন্য দোষটা আমার আপুরই হলো। তার শ্বশুর বাড়ি থেকে বলা হলো ভালোভাবে সন্তান লালন পালন করতে পারেনি, তাই সন্তানটি মারা গেল। ওই অসুস্থ শরীরেই পরের বছর আপু আবারও গর্ভবতী হলো। আগের মতোই আবারও নর্মাল ডেলিভারির জন্য তাকে কম কমই খাবার খাওয়ানো হলো। পরের সন্তানটির জন্ম দেওয়ার ধকল আমার অপুষ্ট আপু সইতে পারেনি। অপুষ্ট একটা বাচ্চা জন্ম দিয়ে তিনি সেদিনই মারা গেল। আপুর মৃত্যুতে আমরা ভীষণ আঘাত পেয়েছিলাম, কারণ ওই সময় আপুর মৃত্যুটা আমরা সবাই উপলব্ধি করেছিলাম। পরে আমি যখন বিয়ে করলাম আর দেখতে পারলাম আমার স্ত্রীও বাড়ির সবার খাওয়ানোর পর তারপর সে খাচ্ছে, আমি আটকে উঠলাম। একদিন টেবিলে সকল খাবার দিয়ে সে যখন চলে যাচ্ছিল, তখন আমি তাকে বললাম দাঁড়াও, তুমি আমার সাথেই খাবে। কথাটা শুনেই সে চমকে উঠলো। পাশে বাবা বসেছিল, সেও চমকে উঠলো। বাবা আমাকে তখন রাগী সুরে বলল, জীবনে কখনো দেখেছিস মেয়েরা বাড়ির পুরুষদের সাথে খায়? আমিও তখন বললাম আগে দেখিনি, তবে আজ থেকে খাবে। বাবা তখন রেগে গিয়ে বলল এটা বেয়াদবি। আমিও তখন কিছুটা রেগে গিয়ে বললাম আমার মা বোনের সারা জীবন পুরুষদের খাওয়ার পরেই খেয়েছে, কোনোদিন কি খোঁজ নিয়েছেন সবার খাওয়া শেষ হলে তারা কি খাচ্ছে? বাবা তখন বলল কি বোঝাতে চাইছিস তুই? আমি তখন বললাম সারাটা জীবন মা ও আপু আমাদেরকে মাছ মাংস দিয়ে খাওয়ানোর পর সবার খাওয়া শেষ হলে যখন কোনো মাছ মাংস অবশিষ্ট থাকতো না, তখন তারা খেতে বসতো, ডাল ও শাক দিয়ে নির্দ্বিধায় খেয়ে উঠতো। প্রতিদিনই তাদের সাথে এমনটাই হতো। বছরের পর বছর ধরে পুষ্টিকর খাবার না খেতে পেরে রক্ত শূন্যতায় যে মা মারা গেল, তা কি আপনি দেখেননি? আমি তখন দৃঢ়তার সুরেই বললাম এখন থেকে বাড়ির পুরুষরা যা খাবে মেয়েরাও তাই খাবে। এখন আমার কথার অমত করার ক্ষমতা বাবার ছিল না, কারণ সংসার এখন আমার উপার্জনে চলে। আমার স্ত্রী বাবার সামনে খেতে অস্বস্তি বোধ করতো, তাই বাবা আগে খেয়ে যেত, তারপর আমরা দুজন একসাথে খেতাম এবং নিজ হাতে ভালো ভালো খাবারগুলি তার পাতে তুলে দিতাম। বছর 2 পর তার পেটের সন্তান